খেতে বসলে। সাজতে গেলে প্রিয়া ফিক করে হেসে দিয়ে বলে, তোমাকে কটকটি দেখাচ্ছে। অবশ্য তোমাকে না, তোমার শ্বাসকে। এসব ইনসাল্ট নিতুকে। নিতু বুঝে, কিছু বলে না, আর বলবেই বাকি। সে তো একটা মফস্বল থেকে আসা মেয়ে, শহরে এসেছে আজ 8 মাস, এখনো নিজেকে শহরের সাথে মানিয়ে নিতে পারেনি। কথায় কিছুটা গ্রাম্য টান থাকে, চলাফেরায় গ্রাম্য গ্রাম্য ভাব আসে। তার সাথে ভার্সিটির তেমন কেউ চলাফেরাও করে না। চলাফেরা করলে, মিশলে না হয় নিজেকে কিছুটা পরিবর্তন করার সুযোগ পেত। এই সুযোগটাও নাই। নিতুই ইট পাথরের শহরে বড্ড একা। এখানে মানুষগুলোর মনও ইট পাথরের শুনে শক্ত করে বাঁধা। তবে এটা দিয়ে নিতুর অতটা দুঃখ নেই। কে কি ভাবে, কি বলে তাতে নিতু মাথা ঘামায় না একদম। মানুষ হয়তো বলবে সে মানুষদের কটাক্ষ কথা শুনতে শুনতে এরকম হয়ে গেছে। না, ছোটকাল থেকেই সে এরকম। বলা যায় এটা তার একটা অভ্যেস। তার এই অভ্যেসের জন্য তার বাবা তাকে নিয়ে মাঝে মাঝে গর্ববোধ করেন। হঠাৎ গভীর ঘুম থেকে জেগে জেগে গেল নিতু। পাশ ফিরে তাকায়, প্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। একই রুমে দুটো সিঙ্গেল বেড, একটাতে নিতু ঘুমায়, অন্যটাতে প্রিয়া। নিতু হঠাৎ কেন জেগে উঠলো তা সে নিজেই ঠিক বুঝলো না। তবে বুকের ভেতরটা কেমন যেন করছে। উঠে আসলো বিছানা থেকে, আলতো দরজা ঠেলে ব্যালকনিতে আসলো। বাইরে গুড়গুড়ে অন্ধকার। অন্ধকার আকাশের বুকে কয়েকটা তারা মিটিমিটি করে জ্বলছে আর নিচ্ছে। নিতু সেই তারাগুলোর দিকে তাকিয়ে থাকলে দীর্ঘক্ষণ। তাকিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো একটা। কেন জানি খুব এখন রিহান ভাইয়ের কথা খুব করে মনে পড়তেছে। মনে আছে সেদিন ভার্সিটিতে নিতু নিতুর সাথে প্রথম দিন ছিল। ওরিয়েন্টেশন ক্লাস ছিল তার। হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে ঢুকে সে তার ডিপার্টমেন্ট চিনতে পারল না। আশেপাশে তাকাতে থাকলো, আশেপাশেও তেমন কাউকে দেখলো না। তখন যে জিজ্ঞেস করবে তার ডিপার্টমেন্টটা কোথায়, উপায়ন্তর না পেয়ে সামনের দিকে হাঁটতে থাকলো নিতু। কিছুটা পথে যেতে পেছন থেকে সাদা শার্ট পরা একটা ছেলেকে দেখলো। দৌড়ে গেল তার দিকে, হাঁপানো স্বরে বলল, আচ্ছা, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টটা কোন দিকে বলতে পারবেন একটু? অমনি পেছন তাকালো ছেলেটি, মুখে চওড়া একটা হাসি টেনে বলল, জুনিয়র, জি। ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ভার্সিটি। ডান দিকে যে সোজা বাম দিকে পদার্থবিজ্ঞান বরাবর সামনে ডিপার্টমেন্টের ম্যাথেটিক্স ডিপার্টমেন্টে। ধন্যবাদ ভাইয়া। তারপর কিছুদিন পর এলো নবীনবরণ অনুষ্ঠান। নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দিনের দেখা সেই সিনিয়র ভাইয়াকে আবার মঞ্চে দেখল নিতু। থপথপে ফর্সা শরীরে লাল পাঞ্জাবি এবং লাল পাজামা পরে মঞ্চে দাঁড়িয়ে স্টুডেন্টদের শুভেচ্ছা জানিয়ে ভার্সিটিতে আসার উদ্দীপনা, অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছে। আরো কিছু উপদেশমূলক বাণীও দিয়েছে। ভার্সিটির স্যাররাও ওর প্রতিটি কথার ফলায় ফলায় সম্মতি জ্ঞাপন করেছে। ওনার প্রতি স্যারদের এতটা কৌতূহল দেখে ভারী অবাক হলো নিতু। সচরাচর ভার্সিটির টিচাররা স্টুডেন্টদের প্রতি রাশ ভারী হয়, কথা বলে না তেমন, কিন্তু এই সিনিয়র ভাইটির বেলায় তা করলো না। ওনার প্রতিটি শব্দ আরো যেন সাদরে আমন্ত্রণ জানানো। এর পেছনে কি এমন রহস্য? ঠিক তার দুদিন পরই এর কারণ উদ্ঘাটন করে ফেলল নিতু। সেদিন ভার্সিটিতে পা রাখা মাত্রই দেখলো নতুন ব্যাচের কিছু স্টুডেন্ট ওনার সিনিয়র ভাইটির পেছনে পেছনে ছুটছে বই খাতা কলম নিয়ে। প্রথমে বিষয়টি বুঝলো না সে, সবাই কেন ওনার পেছনে ভেবে ছুটছে। পাশ থেকে তখন একটা মেয়ে আর একটা মেয়েকে বলল, এই ভাইয়াটা এই ভার্সিটির মতো ফার্স্ট বয়, খুবই ট্যালেন্টেডও নাকি শুনলাম। তর্ক বিতর্ক, প্রতিযোগিতা, কুইজ, খেলাধুলায়, পড়াশোনায় সব কিছুতেই বিপক্ষ প্রতিষ্ঠানগুলোকে টপকে দিয়ে খেতাব জিতে নিচ্ছে। আর তাই দেখ, যারা তাদের পড়া বুঝছে না ওনার থেকে সলিউশন নিতে ওনার কাছে যাচ্ছে। তখন অন্য মেয়েটা বলে ওঠে, আল্লাহ, এত কিউট, তার উপর আবার এত ট্যালেন্টেডও, ভাবা যায়? মিথিলা রে। অথচ আগে জানতাম সুন্দর ছেলেরা বাউন্ডেলি টাইপের হয়, পড়াশোনায় একদম আনারি। আর ইনি? ক্রাশ খাইলাম রে, ক্রাশ, পুরাই ক্রাশ। ভালো স্টুডেন্ট বলে তাই তো স্যারদের এতটা আগ্রহ ওনার প্রতি। এই ভাবনাটার মাঝে নিতুর মনের কোণে আরেকটা নতুন ভাবনার দ্বার জাগ্রত হলো।
তা হলো সেই সিনিয়র ভাইটির প্রতি তার ভালো লাগা। শুরু হলো আড়ালে আপনারা লুকিয়ে লুকিয়ে তাকে দেখার, ছবি তোলার। পুরো ছবি তুলতে পারতো না, কোনোদিন মুখের এক পাশ উঠতো, আবার কোনোদিন বা শুধু মাথার চুলগুলো। হলে ফিরলে রাতে ফোনটা টেবিলের ওপর এনে লুকিয়ে তোলা সেই ছবিগুলো ডিসপ্লেতে শো করে খানিকটা মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো। তাকিয়ে থাকার মাঝে নাকি প্রেম প্রেম গন্ধ আসতো। মাদকতা মানে অনুভূতিগুলো নাড়া দিত। ডায়েরিতে সেই মাদকতা অনুভূতিগুলোর একটু একটু করে অক্ষর সাজাতো। কত ছন্দ লিখেছে তাকে নিয়ে, কত কবিতা লিখেছে, কত ছোট্ট গল্পও লিখেছে। সবগুলো লেখা ভালোবাসার, আবেগের এবং মায়ার। এসবের আশ প্রিয়া একটু একটু দেখছিল, আর মনে মনে ভীষণ তাচ্ছিল্যের হেসেছিল। এভাবে চলতে চলতে 8টি মাস পার হয়নি তোর। এর মাঝে একটিবারও সিনিয়র ভাইকে তার ভালোবাসার কথা মুখ খুলে বলতে পারল না বলতে সাহস হলো না। তবে না বলে কেন যেন থাকতেও বড্ড বেপরোয়া লাগছিল। সাহস আনলো বুকে, সঁপে দিল ভাগ্যতে। প্রপোজ করে দেখা যাক কি হয়। ডায়েরির খামের লেখা একটা ছন্দের কাগজ ছিঁড়ে সে কাগজের টুকরোটা সে সিনিয়র ভাই রিহানের হাতে ধরিয়ে দিল। আর ফলাফল শূন্য এলো। কেঁদে উঠল নিতু, ফুপিয়ে কেঁদে উঠল খুব। বেলকনির রেলিং খুব শক্ত করে ধরে নিজেকে আবার ধাতস্থ করার চেষ্টা করলো। ক্লাসে এখনো স্যার আসছে না। পরিসংখ্যান সাবজেক্টের 10 মিনিট ওভার হয়ে গেছে। ছেলে মেয়েরা বেঞ্চে খুপড়ি মেরে গল্প করতেছে। কেউ কেউ আয়নাতে নিজেদের মেকআপ বারবার দেখছে, কেউ বা আবার বই কলম নিয়ে ঘাটাঘাটি করছে। স্যার যে এখনো ক্লাস করতে আসছে না তা নিয়ে তাদের কোনো খেয়াল নেই। কিছু কিছু মেয়ে তো আবার স্যার আসছে না বিদায় সেই খুশি। মিতু একদম দক্ষিণের দিকের বেঞ্চের কোনায় বসে আছে একা নিরিবিলি। মনের অবস্থা তার আর কি বলবো, সবাই তো জানেন। আজ ভেবেছিল ভার্সিটিতে আসবে না, কিন্তু মিড টার্ম এক্সামের পরিসংখ্যান বিষয়ে কি নাকি সাজেশন দিবে, সে কারণেই আসতে হয়েছে। এখন এসে দেখে সেই বিষয়ের টিচারই এখন ক্লাসে আসছে না। মনটা আরো দ্বিগুণ বিরক্ত হয়ে গেল তার। ভাবছে সকাল থেকে যে দুটো ক্লাস করেছে তাতেই হয়েছে, আর কোনো সাজেশন লাগবে না, চলে যাবে। এমন সময় কে একজন ক্লাসে ঢুকে। হাই জুনিয়র, হোয়াটসঅ্যাপ? নিতু অমনি সামনে ফিরে তাকালো, দেখলো তাদের সে সিনিয়র রিহান ভাইয়া। সব ছাত্রছাত্রী একতালে বলে উঠল, আমরা ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আমি তোমাদের ক্লাসে কেন এসেছি তোমরা বোধহয় জানো না, রাইট? সবাই সরু চোখে তাকিয়ে রইল রিহানের দিকে। মানে তারা বুঝলো না কেন এসেছে তাদের রিহান ভাইয়া। সচরাচর কখনো তো তিনি জুনিয়রদের ক্লাসে আসেন না। রিহান বলল, তোমাদের আজকে বোধহয় মুহিব রহমান স্যারের পরিসংখ্যান বিষয়ের সাজেশন দেওয়ার কথা ছিল। হুট করে স্যারের বাসা থেকে একটা কল এসেছে, স্যারের মা ব্রেন স্ট্রোক করেছেন, উনি হাসপাতালে, যার কারণে ইমার্জেন্সি স্যারকে সেখানে যেতে হয়েছে। আর যাওয়ার আগে স্যার তোমাদের সাজেশন ডিস্ট্রিবিউশন করার বিষয়টি আমাকে জ্ঞাপিত করে গিয়েছেন। সেই সাজেশনগুলো দিতেই আমি এসেছি। নাও ক্লিয়ার? ইয়েস ভাইয়া। তারপর রিহান সামনের বেঞ্চ থেকে দুজন বয়কে ডাকলো। বয় দুজন রোহানের দিকে এগিয়ে যেতেই রোহান সাজেশনের বইগুলো ওদের হাতে তুলে দিয়ে বলল, এই সাজেশনগুলো এক এক করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। জি ভাইয়া। বয় দুজন সব ছাত্রছাত্রীকে সাজেশনগুলো ডিস্ট্রিবিউট করে দিল। তারপর রোহান বলল, জুনিয়র, তোমাদের এক্সামের খুব বেশি কিন্তু আর দেরি নেই। মন দিয়ে ভালো মতন পড়বে যাতে সিজিপিএ ভালো তুলতে পারো। এমন সময় একদম পশ্চিম কর্নারের কালো ফ্রেমের চশমা পরা একটা মেয়ে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? শিওর। ভাইয়া, আপনি কিভাবে পড়াশোনা করেন বলবেন একটু? আপনার সব রেজাল্ট আউট অফ 4। আসলে ভাইয়া, আপনাকে দেখলে কেন জানি হিংসে হয় খুব। আপনার মতন কেন যে পারি না। তার কথা শুনে সব স্টুডেন্টস খিলখিল করে হেসে উঠল। তবে নিতু হাসিনি। সে নৈশব্দে স্থির ভঙ্গিতে নিচের দিকে তাকিয়ে থাকে। তার মনের ভেতর চলছে পাহাড় সমান উত্তেজনার চাপ। লজ্জা লাগছে কেন যেন তার খুব, আর সাথে ভয়ও। সেদিন প্রপোজ করেছে ইনাকে। সে প্রপোজালের বিষয়টা টেনে ইনি তাকে যদি এখন সবার সামনে দাঁড় করিয়ে অপমান করে বসে। নিতু নিজেকে
আরো আড়াল করতে মাথার ওড়নাটা আরো লম্বা করে টেনে নেয়, যাতে রোহানের চোখে তার দিকে না পড়ে, বা পড়লেও তাকে যেন চিনতে না পারে। রিহান জুনিয়রদের সাথে হাসছে, হাসি থামিয়ে বলল,